হ্যালো বন্ধুরা, এটা সত্যি অবাক করা একটি বিষয় যে বর্তমান তথ্য প্রযুক্তির পৃথিবীতে মানুষ মঙ্গল গ্রহে বসবাসেরও কল্পনা করছে, অথচ তাদের গ্রহে অবস্থিত একটি জঙ্গল সম্পর্কেও তারা খুব বেশি রিসার্চ করতে পারছে না। একবারও কি কল্পনা করে দেখেছেন কেন তারা অ্যামাজন জঙ্গল নিয়ে খুব বেশি রিসার্চ করে না? কি আছে সেখানে? তবে বিগত কিছু বছরে অ্যামাজন নিয়ে বেশ কিছু রিসার্চে এমন কিছু তথ্য উঠে এসেছে যা দেখলে যে কেউ অবাক হতে বাধ্য। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি অ্যামাজন জঙ্গলে খুঁজে পাওয়া এমন কিছু অবিশ্বাস্য জিনিস যা দেখলে আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে কষ্ট হবে, এবং এগুলো দেখার পর আপনাদের মনে হতে পারে যে এই জঙ্গল হয়তোবা মঙ্গল গ্রহের থেকেও দূরবর্তী কোনো গ্রহ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। দ্য বিজার পোটো। ভালো করে এটার দিকে লক্ষ্য করে দেখুন, দেখে যেন মনে হয় কেউ আর্ট করে এই চোখ পেঁচার উপরে বসিয়ে দিয়েছে। এটার চোখ দেখতে পুরোপুরি ফেক মনে হয়। আমাদের পৃথিবীতে এই ধরনের আউল খুবই কম পরিমাণে রয়েছে। মাঝে মাঝে এই প্রজাতির পেঁচাকে পৌরাংশ বলা হয়ে থাকে। এটার দুটো চোখ কার্টুনের মতো দেখতে হলেও এর চেহারা খুবই সুন্দর। অ্যামাজনে এটাকে এত পরিমাণে পাওয়া যায় যে এগুলো পুরো জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জঙ্গলের যেখানেই যাওয়া হোক না কেন সেখানেই এই প্রজাতির পেঁচার ডাক শুনতে পাওয়া যায়। এই পেঁচা অনেক জোরে ডাকতে পারে। আপনারা জানলে অবাক হবেন যে এই প্রজাতির পেঁচার এমন একটি ক্ষমতা রয়েছে যার কারণে খুবই সহজেই এই পেঁচা গাছের মৃত ডালপালার সাথে মিশে থাকতে পারে। এই ফিচারের কারণেই বিভিন্ন শিকারী প্রাণী থেকে সে নিজেকে রক্ষা করতে পারে। গাছের মৃত ডালপালার সাথে মিশে থাকলে কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো পেঁচা রয়েছে। সেই সাথে তার এই অদ্ভুত ধরনের চোখের কারণেই সে খুব ভালো শিকারী। এই পেঁচা অনেক দূর থেকেও তার শিকারকে দেখতে পায়। অ্যামাজন ট্রাইব। ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে এমন কিছু আদিবাসীদের দেখা যায় যারা কোনোদিনও পৃথিবীর বাইরে কিভাবে চলছে সে সম্পর্কে কোনো ধারণা রাখে না। তারা যেন সম্পূর্ণ একটি ভিন্ন গ্রহে বসবাস করছে। আধুনিক যুগ থেকে তারা কয়েক হাজার বছর পিছিয়ে আছে। আধুনিক মানুষেরা এদের সাথে দেখা করার চেষ্টা করলে এরা বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে। অ্যামাজনের গভীর জঙ্গলে এসব আদিবাসীদেরকে দেখা যায়। যদি কোনো রিসার্চার হেলিকপ্টার নিয়ে তাদের এলাকায় প্রবেশ করে তবে তারা সেই হেলিকপ্টার ভূপাতিত করার জন্য নানা রকম পদক্ষেপ নেয়, যেমনটা আপনারা এই ফটোগুলোতে দেখতে পাচ্ছেন। একদল অস্ট্রেলিয়ান রিসার্চার এই উপজাতি নিয়ে গবেষণা করতে এসেছিল, আর দেখুন তারা কিভাবে তাদের নির্মিত অস্ত্র দিয়ে এই হেলিকপ্টারটিকে ভূপাতিত করার চেষ্টা করেছে, যা আপনারা এই উড়োজাহাজটিকে দেখলেই বুঝতে পারবেন। আমাদের আধুনিক পৃথিবী সম্পর্কে জানার বিন্দুমাত্র আগ্রহ নেই তাদের। আমাদের আধুনিক পৃথিবী তথ্য প্রযুক্তি নির্ভর হলেও সেখানে তাদের কিছুই যায় আসে না। এ নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। শুধু এই আদিবাসীরাই নয়, বরং আমাদের চারপাশের অনেক মানুষ এখনও পৃথিবী সম্পর্কে খুবই কম ধারণা রাখে। বিশ্বায়নের এই যুগে কিভাবে প্রতিনিয়ত পৃথিবী বদলে যাচ্ছে, কিভাবেই বা পাল্টাচ্ছে চাকরি এবং ব্যবসা বাণিজ্যের ধরন, এসব সম্পর্কে আমরা এখনও উদাসীন। অথচ পুরো পৃথিবী হয়ে পড়েছে প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি নির্ভর এই যুগে ভিডিও কন্টেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর এসব বিবেচনা করে হাজারো স্বপ্নবাজ তরুণ প্রতিনিয়ত চেষ্টা করছে মায়াজালের মতো করে ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে তাদের নিজেদের স্মার্ট ক্যারিয়ার গড়তে। কিন্তু আমি কিভাবে এত ইনফরমেশন এবং ফুটেজ কালেক্ট করি, কিভাবেই বা ভিডিও এডিট করি যার কারণে অর্ধেকেরও বেশি কপিরাইট ইস্যু সলভ হয়ে যায়, কিভাবে প্রপারলি এসইও করি, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে হাজার হাজার ভিডিওর ভিড়ে মায়াজালের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাই, এত নতুন চ্যানেলের ভিড়ে কিভাবে মায়াজালের পজিশন ধরে রাখি, কিভাবেই বা আমি কপিরাইট ইস্যুগুলো সলভ করি, কোন স্ট্র্যাটেজি ফলো করে এত দ্রুত সাবস্ক্রাইবার অর্জন করি, এছাড়াও আরও নানা প্রশ্ন। আর এমন হাজারো প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘোরে যার সঠিক উত্তর আমরা কোথাও পাই না। এমন পরিস্থিতিতে অনেক চিন্তা ভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্যে থেকে ডেডিকেটেড এবং পরিশ্রমী 100 জনকে আমি নিজে হাতে কলমে শেখাবো ইউটিউব মার্কেটিং এবং ভিডিও মার্কেটিংয়ের সকল খুঁটিনাটি। শেয়ার করব আমার সকল স্ট্র্যাটেজি এবং সিক্রেটস, তবে তা শুধুমাত্র 100 জন যোগ্য ব্যক্তিকে। এ ব্যাপারে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্ক ভিজিট করতে পারেন। প্রায় 12,500 বছর আগে এই 8 মাইল প্রশস্ত চিত্রকর্মগুলো পাওয়া গিয়েছে কলম্বিয়ার একটি জঙ্গলে। বরফ যুগের এই চিত্রকর্মটির নাম দ্য সিস্টিন চ্যাপেল অব দ্য অ্যানসিয়েন্টস। এই পুরো চিত্রকর্মে লালচে টেরাকোটা রঙে 10,000-এর মতো বিভিন্ন প্রাণী এবং মানুষের ছবি রয়েছে। শুধু তাই নয়, এই চিত্রকর্মগুলোর মধ্যে আইস এজে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাগৈতিহাসিক বৃহদাকার দাঁতওয়ালা ম্যান্ডেস্টোন, প্যালিওলামা, জায়ান্ট গ্রাউন্ড স্লথ, বিলুপ্ত ক্যামেলিড এবং আইস এজ হর্স রয়েছে। এছাড়াও মাছ, কচ্ছপ, লাইজার্ড এবং বিভিন্ন রকমের পাখির ছবিও রয়েছে।
ছবিগুলো এতটাই নিখুঁত যে সে সময়ের বন্য আইসেজ হর্সের বুনো এবং ভারী মুখমণ্ডল এবং ঘাড়ের কেশরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অনেক উঁচু এই পাথরের দেয়ালে শিল্পীদের হাতের ছাপ এবং প্রাচীন মানুষের একে অপরের হাত ধরে একত্রে নাচের চিত্রগুলো সেই সময়ের কোনো অজানা সভ্যতাকেই নির্দেশ করে। এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেছে ব্রিটিশ কলম্বিয়ান একটি টিম, যাদের প্রধান জোস ইরাটে। তিনি মনে করেন এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি এতটাই বড় এবং সূক্ষ্ম যে এর গবেষণা সম্পূর্ণ করতে কয়েক প্রজন্ম পার হয়ে যাবে। হোয়াইট জিন বার্ডস। এই পাখিটি দেখতে খুবই অদ্ভুত। এই প্রজাতির পাখি অ্যামাজনের সবচাইতে দুর্লভ এবং বৈচিত্র্যপূর্ণ পাখিগুলোর মধ্যে অন্যতম, যা শারীরিক এবং ব্যবহারিক উভয় দিক থেকেই অন্যান্য পাখি থেকে সম্পূর্ণ আলাদা। আপনারা জানলে অবাক হবেন, এই প্রজাতির পাখি গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। এটার আকৃতি বড় হওয়ার কারণে এটাকে প্রচুর পরিমাণে গাছের পাতা খেতে হয়, আর তাই এই পাখির ডাইজেস্ট সিস্টেম গরুর মতো হয়ে থাকে। তার শরীর থেকে নির্গত মল থেকে অনেক তীব্র গন্ধ ছড়ায়, আর এই দুর্গন্ধের রেশ এই পাখিটির শরীরেও থেকে যায়, আর এটা প্রায় অসহনীয় দুর্গন্ধ। খাবার পরিপাক হতে এই পাখিটির প্রায় ৪৫ ঘন্টা পর্যন্ত সময় লাগে, আর তাই এই প্রজাতির পাখিকে জঙ্গলে খুবই অ্যাক্টিভ দেখা যায়। কিন্তু এই পাখির শরীরে দুর্গন্ধ থাকার কারণে কোনো শিকারী প্রাণী এটাকে শিকারও করে না। যতটা সম্ভব মানুষ এই পাখি থেকে দূরে থাকার চেষ্টা করে। গ্লাস ফ্রগ অফ অ্যামাজন। আমাদের পৃথিবীতে বিভিন্ন অদ্ভুত প্রাণী দেখতে পাওয়া যায়, আর গ্লাস ফ্রগ সেই অদ্ভুত প্রাণীদের মধ্যে অন্যতম। এর শরীর পুরোপুরিভাবে ট্রান্সপারেন্ট, তাই এটাকে গ্লাস ফ্রগ বলা হয়ে থাকে। বাইরে থেকেই এই প্রজাতির ব্যাঙের শরীরের অভ্যন্তরের সবকিছুই স্পষ্ট দেখতে পাওয়া যায়। এটা ঠিক পানির মতো করে বিভিন্ন পাতা থেকে পিছলে পড়ে যায়। এটা এতটাই দ্রুত চলাচল করে যে এগুলোকে চোখে দেখা যেন সৌভাগ্যের বিষয়। এই প্রজাতির ব্যাঙ সেন্ট্রাল এবং সাউথ আমেরিকান ঘন জঙ্গলে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করে থাকেন এই প্রজাতির ব্যাঙের একটি অন্যরকম বৈশিষ্ট্য রয়েছে, আর তা হলো এরা এমন এক প্রকার বায়ো ইন্ডিকেটর ফ্রগ, যার কারণে কোনো স্থানের আবহাওয়া সম্পর্কে খুব ভালো ধারণা পাওয়া যায়। আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই প্রজাতির ব্যাঙের সংখ্যাও কম বেশি হতে থাকে। এই প্রজাতির ব্যাঙ যে জঙ্গলে থাকতে পছন্দ করে সে জঙ্গলের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। বৃষ্টির পরিমাণ কমে আসলে জঙ্গল শুকিয়ে যেতে থাকে, আর এভাবেই পরিবেশ বিজ্ঞানীরা এই ব্যাঙের মাধ্যমে অনেক কিছুই জানতে পারে। প্লাস্টিক ইটিং মাশরুম। বর্তমান পৃথিবীর অনেক বড় একটি সমস্যা প্লাস্টিক, যা আমাদের পৃথিবীকে প্রতিনিয়ত দূষিত করে চলেছে। তবে কি এই সমস্যার কোনো সমাধান নেই? অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এমন এক প্রকারের ছত্রাক যা সাধারণত প্লাস্টিককে খেয়ে ফেলে। ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর এবং শিক্ষার্থীদের একটি গ্রুপ এই প্রজাতির ছত্রাক নিয়ে বেশ গবেষণা চালিয়েছিল, এবং তারা দেখতে পায় এই প্রজাতির ছত্রাক প্লাস্টিক এবং পলিথিন খুবই সহজেই শোষণ করে নিজে অর্গানিকভাবে বড় হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছি, এই প্রজাতির মাশরুম প্লাস্টিক খেয়ে বেঁচে থাকার ক্ষমতা রাখে, এমনকি এগুলো অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে। ভবিষ্যতে এই প্রজাতির ছত্রাক দিয়ে আমাদের পৃথিবী থেকে প্লাস্টিকের বর্জ্য পর্যন্ত অপসারণ করাও সম্ভব। যদিও এই প্রজাতির ছত্রাককে প্লাস্টিক শোষণ করতে অনেক জটিল কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু তারপরও মানবসৃষ্ট সমস্ত প্লাস্টিক দ্রব্য বা বর্জ্য পদার্থ শোষণ করতে পারবে কিনা তা নিয়ে বিজ্ঞানীদের মনে যথেষ্ট সংশয় রয়েছে। দ্য বয়েলিং রিভার। সায়েন্স এবং মিথ বয়েলিং রিভারকে সম্পূর্ণ আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে। অ্যামাজনের রেইন ফরেস্টে কয়েক শতাব্দী ধরে এই নদীটির অস্তিত্ব বিজ্ঞানীরা খুঁজে পেয়েছিল না, তবে অ্যামাজনের বিভিন্ন উপজাতিকে এই নদী সম্পর্কে অনেক মিথ বলতে শোনা যেত। বিজ্ঞানীরা যখন ফাইনালি এই নদীর অস্তিত্ব খুঁজে পেল, তখন তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ থার্মাল রিভার এটাই, আর এই নদীর পানি সবসময় ফুটতে থাকে। এই নদীর অবস্থান সেন্ট্রাল অ্যামাজন পেরুর ঘন জঙ্গলে। এই নদীর কেন্দ্রবিন্দুতে যতই অগ্রসর হওয়া যায় ততই তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, এমনকি এর কেন্দ্রবিন্দুর তাপমাত্রা মাঝে মধ্যে ১৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছড়িয়ে যায়। এই নদীটির পাশে বেশ কয়েকটি থার্মাল ওয়াটারফলও রয়েছে, আর এগুলোই এই নদীটিকে বয়েলিং রিভার করে তুলেছে। এটা দেখতে যেমন ভয়ঙ্কর সুন্দর, তেমনি সামুদ্রিক প্রাণীদের জন্য এটা নরকের সমান। কোনোভাবে যদি এই নদীটির মাঝখানে চলে আসেন তবে নিশ্চিত আপনি সিদ্ধ হয়ে যাবেন। ওয়াকিং ট্রি। আপনারা কি কখনো কল্পনা করতে পারবেন যে একটা গাছ কিভাবে হাঁটতে পারে? আপনি কল্পনা করতে পারেন আর না পারেন, অ্যামাজনের এই প্রজাতির গাছ কিন্তু ঠিকই হাঁটতে পারে। আমরা অনেক হলিউড মুভিতে দেখেছি যে গাছ এভাবে হাঁটে, কিন্তু বাস্তবে ওয়াকিং ট্রি এত দ্রুত হাঁটে না, বরঞ্চ এগুলো এত কম গতি নিয়ে হাঁটে যে আমরা সেগুলো দেখতেই পাবো না। এটার সামনের দিকে আগানোর কৌশল একটু ভিন্ন রকম। এই প্রজাতির পাম্প ট্রি প্রথমে নতুন শিকড় গজিয়ে সামনের দিকে একটি পদক্ষেপ নেয়, তারপর পেছনের দিকের শিকড়কে সে সামনের দিকের শিকড়ের সাথে রিপ্লেস করে সামনের দিকে অগ্রসর হতে থাকে, আর এভাবে অগ্রসর হতে তাদের বছরের পর বছর সময় লাগে। এই প্রজাতির পাম্প ট্রিকে কাসপোনা বলা হয়ে থাকে। মিস্টেরিয়াস জিওপোলস। বর্তমানে আমাদের পৃথিবীর এই অক্সিজেন চেম্বারে প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে, আর অ্যামাজনের মাঝখানে এভাবে গাছ কেটে কেটে অনেক কিছু করা হয়েছে। যেমন এখন আপনারা যা দেখতে পাচ্ছেন, এটা দেখে কোনোভাবেই জঙ্গল মনে হয় না, এটা যেন একটি আবাদি জমি।
ভালো করে লক্ষ্য করে দেখুন, এত বিশাল একটি এলাকা জুড়ে গাছ কেটে ফেলার পরেও এখানে বৃহদাকার 450টি আলাদা আলাদা আকৃতি। এই আকৃতিগুলোর কোনোটা রিং আকারের, আবার কোনোটা বর্গাকৃতির, অর্থাৎ জিওপোলস। আর এভাবে গাছ কেটে কারা এমন আকৃতি তৈরি করেছে সে সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। আর এটা কেন বানানো হয়েছে সেটা এখন পর্যন্ত রহস্য। তবে গবেষকরা মনে করেন বেশ কিছু জনগোষ্ঠী তাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে এগুলো করেছে কোনো না কোনোভাবে। তবে সঠিক উত্তর কারোরই জানা নেই। অ্যামাজনিয়ান পিঙ্ক ডলফিন। সমুদ্রে বসবাসকারী ডলফিনের গায়ের রং ভিন্ন রকম, কিন্তু অ্যামাজনের ডলফিনের গায়ের রং গোলাপি হয়ে থাকে। অনেকে মনে করেন ডলফিনের গায়ের রং গোলাপি, এটা একটা গুজব। কিন্তু অ্যামাজনে গেলে গোলাপি রঙের ডলফিন খুব ভালোভাবেই দেখতে পাওয়া যায়। এই প্রজাতির ডলফিন ফ্রেশ ওয়াটারে থাকতে পছন্দ করে। এটার গায়ের রং গোলাপি হওয়ার কারণে বিজ্ঞানীদের মনে বেশ কিছু প্রশ্ন জাগে। আর অনেক গবেষণার পরেও সেসব প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা খুঁজে পাননি। এই ডলফিনগুলোর মধ্যে সবথেকে অদ্ভুত মোটো ডলফিন। এটার গায়ের রং গাঢ় গোলাপি। অ্যামাজনে এই ডলফিনের সংখ্যা প্রায় 10,000-এরও বেশি। সাউথ আমেরিকার বিভিন্ন কন্টিনেন্টে ডলফিনের প্রায় 40টি প্রজাতি দেখতে পাওয়া যায়। বৈজ্ঞানিক কিছু রিসার্চের কাজে ডলফিন শিকার করা হয়, তাই ডলফিনের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তবে এই ডলফিনের কারণে নদীর পানি খুবই কম পরিমাণে দূষিত হয়। দ্য সিল্ক হাইং স্পাইডার। এই প্রজাতির মাকড়সা তাদের সিল্ক দিয়ে এক প্রকার টাওয়ার বানিয়ে থাকে। আর এই চিত্রকর্মে বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। তার এই চিত্রকর্ম হুবহু দেখতে স্টোনহেঞ্জের মতো। আর এই স্টোনহেঞ্জের অবস্থান ইংল্যান্ডে। যাই হোক, এই ভিডিওতে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন একটি মাকড়সা কিভাবে তার সিল্ক দিয়ে এই কাঠামোটি তৈরি করছে। পেরুতে এটাকে সিল্ক হেঞ্জও বলা হয়ে থাকে। এটা এই মাকড়সার একটি স্পেশাল ফিচার। অ্যামাজনের প্রায় সব জায়গাতেই এই ধরনের সিল্ক টাওয়ার দেখতে পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলে থাকেন এটা মাকড়সার সম্পূর্ণ ভিন্ন একটি প্রজাতি। এই প্রজাতির মাকড়সার ডিএনএ অন্যান্য স্বাভাবিক মাকড়সার ডিএনএর থেকে সম্পূর্ণ আলাদা। সর্বপ্রথম এমন একটি ভিডিও ন্যাশনাল একুয়াডরের সামনে আসে, যেখানে দেখা যায় একটি মাকড়সা তার সিল্ক হেঞ্জ ভেঙে ফেলছে। আর এরপর থেকেই গবেষণা করে জানা যায় যে এই সিল্ক হেঞ্জের মাঝখানে এই প্রজাতির মাকড়সা ডিম পাড়ে, এবং ডিম পেড়ে সে তার ডিমের চারপাশে এরকম বেড়ার মতো করে জাল বুনে দেয়। এরপরেও বিজ্ঞানীদের কাছে এই প্রজাতির মাকড়সার জীবনচক্র এবং রিপ্রোডাকশন প্রক্রিয়া একটি রহস্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ